প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। বরাবরের মতো আজকে আবার এসেছি এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধন থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। আমাদের যে ডাইজেস্ট প্লাস বইটা আছে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে আলোচনা করব। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে চেষ্টা করবেন। পাশাপাশি যদি লাইভটা আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং সবসময় আমি যেটা বলে থাকি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, পারেন অথবা না পারেন। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য এবং প্রত্যেকটা প্রশ্নে আমি আপনাদেরকে চেষ্টা করব একটা প্রশ্ন থেকে কিভাবে 1:10 পদ্ধতিতে একটা থেকে 10টা প্রশ্ন আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা করে যাব। তো সবাই খাতা কলম নিয়ে সামনে হাজির হন এবং সবাই অবশ্যই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন। তো আমার আজকের বিষয় হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি থেকে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে মোটামুটি ভাবে বেশ কিছু প্রশ্ন আমি নিয়েছি। আজকের কিছু প্রশ্নে ভ্যারাইটিস আছে, অর্থাৎ এতদিন আমি এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে কখনোই আলোচনা করিনি। সো এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এখান থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন এসে থাকে বরাবরের মতো বিগত বছরগুলোতে আমরা দেখেছি। সো ওই হিসেবে আমি মনে করলাম যে এখান থেকেও কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে পড়ানো উচিত যাতে করে আপনাদের জন্য উপকার হয়। তো এই প্রত্যেকটা প্রশ্নে আমরা আমাদের ডাইজেস্ট প্লাস যে নতুন বইটা এসেছে এনটিআরসি ডাইজেস্ট প্লাস এই বইটা থেকে মূলত পড়িয়ে থাকি। আর এখান থেকে আমরা প্রত্যাশা করি যে আপনি একটা পাস মার্ক তুলে নিতে পারবেন খুব সহজেই। যারা কিনেছেন তারা তো তুলতেই পারবেন, যারা কেনেন নেই তারা এখন কিনে ফেলতে পারেন এবং আমি যা যা পড়াচ্ছি এগুলো দেখে দেখে আপনি সুন্দর করে পড়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমার প্রথম প্রশ্নটা যেটা আছে দেখেন, একটা ফসলের নাম, আমি ফসলের নাম আগে আপনাদের বলি যে এর আগে আমি কখনো আপনাদের ফসলের নাম থেকে কিন্তু কোনো কিছু পড়াইনি। হ্যাঁ, ফসলের নাম থেকে পড়াইনি এবং ফসলের নামগুলোকেও যে সুন্দরভাবে মনে রাখা যায় মানে সহজ টেকনিকের মাধ্যমে, এটাও কিন্তু আমরা অনেকে জানি না। সো এজন্য দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা ফসলের নামগুলোকে ভুলে যাই। বাট এনটিআরসি এর ক্ষেত্রে আপনাদের একটা আসবে বাংলাদেশের কৃষি থেকে, আর বাংলাদেশের কৃষি থেকে যেহেতু আপনাদের একটা আসবে, সুতরাং আপনি এই কৃষি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা কৃষির মধ্যে সেটা হচ্ছে ফসলের নাম, উন্নত জাতের ফসলের নাম, এটা সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষায় আসে। সুতরাং আমরা আর দেরি না করে উত্তর করার চেষ্টা করি যে দোয়েল কোন ফসলের একটি জাত। দোয়েল আমরা দোয়েল পাখি ছাড়া দোয়েল এভাবে আসে যে পাখি ছাড়া দোয়েল কোন ফসলের একটি জাত। আমরা সবাই তো জানি যে পাখি ছাড়া দোয়েল, এটা তো পাখি ছাড়া দোয়েল একটা জাত ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই। হয়তো আমরা জানি যে দোয়েল দিয়ে আরো অনেক কিছু নাম আমাদের আছে, আমাদের প্রথম যে ল্যাপটপ সেটার নামও কিন্তু দোয়েল। বাট এটা যেহেতু ফসলের জাত চেয়েছে, দেখে উত্তর করেন আপনারা যে দোয়েল কোন ফসলের একটি প্রকার। এখানে 4টা দেওয়া আছে, ধান, পাট, গম এবং চা। তো পুরোটাকে দেখি আপনার উত্তর করেন, কে কে উত্তর করতে পারবেন যে দোয়েল কোন ফসলের একটি উন্নত জাত। আমি জাস্ট কয়েকজনের উত্তর নিব। মরিয়ম বেগম উত্তর করেছেন গ নাম্বার, জগন্ত সাহা উত্তর গ নাম্বার, জেবুন্নেসা। আচ্ছা, আপনারা সবাই দোয়েল পারছেন, কিন্তু কথা হচ্ছে এখান থেকে যে আরগুলো কিছু আসতে পারে সেটা কিন্তু অনেকের মধ্যে জানা নেই, বা অনেকে এই ব্যাপারগুলো জানেন না যে কিভাবে ঠিক এগুলো করতে হয়, ফসলগুলো কিভাবে মনে রাখতে হয়। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে উন্নত জাতের ফসলগুলোকে খুব সহজে কিছু টেকনিকের মাধ্যমে কিন্তু মনে রাখা সম্ভব। তো আপনারা কি চাচ্ছেন টেকনিক দেবো নাকি দেবো না বলেন? যদি বলেন যে টেকনিক দেন স্যার, তাহলে টেকনিকের আকারে আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো। আর যদি বলেন না স্যার সমস্যা নেই, তাহলে আমি টেকনিক দিচ্ছি না, এমনিতে পড়িয়ে যাব। যেটা আপনাদের ভালো মনে হয়, টেকনিক চাইলে আমি টেকনিক আপনাদেরকে দিয়ে পড়াবো বরাবরের মতো যেভাবে আপনাদেরকে পড়িয়ে থাকি। দোয়েল কোন ফসলের একটি প্রকার? মোটামুটি সবাই পেরেছেন যে দোয়েল হচ্ছে গমের একটি প্রকার, অর্থাৎ উন্নত জাতের একটি গমের নাম হচ্ছে দোয়েল। তাহলে দোয়েল নাম দিয়েছে গমের, এটাতে অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য এবং কিছু অবশ্যই কিছু থাকার কথা, তাই না? তো এই জায়গাটাই আপনারা টেকনিকটা যদি ফলো করতে পারেন, প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা বেশ কিছু টেকনিক দিয়ে পড়ানো যায়। যদি সেক্ষেত্রে টেকনিকটা আপনারা ফলো করতে পারেন বা টেকনিকটাকে মনে রাখেন, আপনার জন্য সহজ হয়ে যাবে যে ফসলগুলোকে মনে রাখার জন্য, কারণ একটা ছোট্ট মনে থাকলে পুরোটাই আপনার মনে থেকে যাবে, তাই না? সো দোয়েল, তাহলে আমরা যেহেতু পাট পড়বেও, ধানও পড়া যাবে, চাও পড়া যাবে। আমরা আজকের যেটু প্রথম প্রশ্ন আপনাদের যেটা এসেছে যে দোয়েল কোন ফসলের একটি প্রকার, এটা হচ্ছে গম। গমের তাহলে আর কি কি জাতগুলো থাকতে পারে, তাই না? গমের আর যে জাতগুলো থাকতে পারে, আমি এই গমের জাতগুলো একটু আপনাদের সাথে আলোচনা করব যে উন্নত জাতের গমের জাত আর কি আছে, এই গমগুলোকে টেকনিকের মাধ্যমে যদি কোনোভাবে মনে রাখা যায় কিনা। আমার প্রত্যেকটা লেকচার বা আমার প্রত্যেকটা লাইভ আপনারা মোটামুটি জানেন যে আমি টেকনিকের মাধ্যমে ইদানিং সাম্প্রতিক সময় আপনাদেরকে শেখাচ্ছি। এর মূল কারণটাই হচ্ছে যে আপনাদের মনে থাকার জন্য।
আর এগুলো আমাদের মূল ক্লাসে কিন্তু আমরা সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদেরকে পুরোপুরি বলে দেওয়ার জন্য, একেবারে A to Z শিখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আমরা একটু টেকনিকটা দেখার চেষ্টা করি। আকবর, বরকত ও কাঞ্চন সোনালীকে নিয়ে, দেখেন আমি লিখতেছি এখানে আকবর, বরকত ও কাঞ্চন। হ্যাঁ, এই তিনজনের নাম মনে করেন, আকবর, বরকত ও কাঞ্চন সোনালীকে নিয়ে, ঠিক আছে, সোনালী আপনারা নাম শুনেছেন, মেয়ে নাম আর কি। হ্যাঁ, সোনালীকে নিয়ে গম খেতে খেতে, হ্যাঁ গম খেতে খেতে, এটা আমরা জানি যে গম খেতে খেতে আরো গমের অনেকগুলো উন্নত জাতের জাত আছে। আমরা যদি দেখি, গম খেতে খেতে আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল। আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল, দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল। দেখেন এটা দিয়ে আপনি সহজে এটাকে মনে রাখতে পারবেন, কেননা যদি আপনি জাতগুলোকে মনে রাখতে চান তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে, তাহলে আপনার জন্য কি হবে, কঠিন হয়ে যাবে। এই জন্য এটাতে আমি সহজভাবে আপনাদেরকে মনে রাখার জন্য, দেখেন গমের জাত শেষ, আকবর, বরকত ও কাঞ্চন সোনালীকে নিয়ে, সোনালীকে আপনারা বোঝেন একটা মেয়ের নাম এটা আর কি। হ্যাঁ, সোনালীকে নিয়ে গম খেতে খেতে আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল। তো তারা তো সবাই মিলে চলে যাচ্ছে সেখানে ধরার জন্য আর কি। তো দেখি এটাকে কিভাবে আমরা সাজাতে পারি। আকবর হচ্ছে একটি জাতের নাম, বরকত হচ্ছে একটি জাতের নাম এবং কাঞ্চন হচ্ছে একটি গমের জাতের নাম, সোনালী হচ্ছে একটি গমের জাতের নাম। এবার গম তো বুঝতেই পারতেছেন, গম বলতে সবগুলো গমকে বোঝানো হয়েছে। আনন্দ হচ্ছে একটি গমের জাতের নাম, দোয়েল হচ্ছে একটি গমের জাতের নাম এবং বলাকা হচ্ছে একটি গমের জাতের নাম। তাহলে গমের যে জাতগুলো আপনাদের এখানে আছে মোটামুটি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কাভার, অর্থাৎ আকবর, বরকত, কাঞ্চন, সোনালী এবং আনন্দ, দোয়েল ও বলাকা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের গমের জাত। একটা দিয়ে সুতরাং মানে পুরোপুরি ভাবে আপনারা এটাকে কভার করে ফেলতে পারবেন। আচ্ছা, সুমি সরকার বলেছে যে স্যার 11 থেকে 20তম গ্রেড, হ্যাঁ 11 থেকে 20তম গ্রেডে আমাদের ভর্তি চলমান আছে, আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো মনে থাকবে কি নাকি এটা, যে আকবর, দোয়েল ও কাঞ্চনকে নিয়ে, আকবর, দোয়েল, আকবর, বরকত ও কাঞ্চন সোনালীকে নিয়ে গম খেতে খেতে আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল। এটা দিয়ে কোথায় আপনারা সুন্দর করে মনে রাখতে পারবেন। দুই একটা যদি কেটেও যায়, দু একটা যদি বাতও পড়ে, এটা নিয়ে এত চিন্তার কোনো কারণে, ওটা পড়ে নেবেন। আপনি এখানে ম্যাক্সিমাম মনে রাখতে পারছেন কিনা এটাই হচ্ছে কথা, ম্যাক্সিমাম আপনি মনে রাখতে পারছেন কিনা এটা হচ্ছে কথা। এখন আপনি দুই একটা বাদ গেলে সমস্যা নাই তো। এটা হাসান শেখ, আপনি একটা জিনিস নিয়ে মাথা ঘামানোর কারণ নাই তো, দুই একটা যদি বাদ যায় এটা হচ্ছে এক্সেপশনাল, কিন্তু এখানে আমি যতগুলো আপনাদেরকে দিয়েছি এগুলো আপনার সচরাচর পরীক্ষায় আসে, এগুলোকে আপনি মনে রাখতে পারেন খুব সহজেই। এগুলোকে খুব সহজেই মনে রাখতে পারেন, আমি এই জন্য আপনাকে এটা দিয়েছি, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা একেবারে গমের জাত যেগুলো আছে, উন্নত জাতের গমের জাতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু গমের জাত আপনাদেরকে ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে দিয়ে দিলাম। এগুলো লিখে রাখবেন, খাতাতে লিখে রাখলে ভালো হবে কি, অথবা লাইভটাকে শেয়ার করে রাখতে পারেন। ভবিষ্যতে এই লাইভটাকে আপনি আবার নতুন করে দেখলে উন্নত জাতের যে গমের জাত আছে এগুলো আপনি ধরা মানে সহজে পেয়ে যাবেন। এরপর যদি আপনাকে আমি আরো কিছু মানে আকবর মানে গম থেকে অন্য জাতের মধ্যে চলে যাই, আরো বেশ কিছু আপনাকে কিন্তু সহজ টেকনিকের মাধ্যমে দেওয়া সম্ভব, যেহেতু এটা ছোট লাইভ এখানে পুরোটাই দেওয়া সম্ভব না। তারপরে যেমন আপনারা যদি বলেন যে ম্যানিলা, তারপর হচ্ছে সুমাত্রা ম্যানিলা কিসের জাত, উন্নত জাতের তামাকের জাত, তাই না, উন্নত জাতের তামাকের জাত, এরকম করে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে সহজভাবে শেখানো যাবে। জি নাবিলা ফারহানা ঠিক বলেছেন। তাহলে এখানে আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 8টা জাতের নাম শিখে গেছি একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, একটা ছোট্ট টেকনিক, সহজ টেকনিকের মাধ্যমে আমরা এটা শিখে গেলাম। এখন আমরা দেখি তাহলে আমাদের গম শেষ, কি শেষ, আমাদের গম মোটামুটি শেষ। আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে যাব, যে আরেকটা প্রশ্ন আপনাদের কৃষি থেকে আমি নিয়েছি, এটা দেখি আমাদের আছে কিনা। এবার আসেন 2 নম্বর প্রশ্ন, বর্ণালী এবং শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র কি? দেখি উত্তর করেন আপনারা, কে কে উত্তর করতে পারবেন। আচ্ছা, এখানে আমি ছাড়া সবাই মেধাবী, ঠিক আছে, আপনি ছাড়া সবাই মেধাবী, হুমায়রা বলেছে। আপনি মনে হয় এভাবে পড়েননি বা আপনি জানেন না, আপনি এভাবে এখন নতুন করে পড়ে নেবেন। ঠিক আছে, এটা এখন উত্তর করেন, বর্ণালী এবং শুভ্র কি? এটাকেও আপনাদের ঠিক সুন্দর করে একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব। এটা দেখেন কতগুলো পরীক্ষায় চলে এসেছে, 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন চলে এসেছে, 15তম, 14তম, একেবারে টু জেড। হ্যাঁ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মানে 3 বার আপনাদের এটা প্রশ্ন এসেছে আপনাদের পরীক্ষা, 3 বার, একবার না, 2 বার না, 3 বার এসেছে এবং
3বারই হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, অর্থাৎ রিপিট হয়েছে। দেখেন 14তম শিক্ষক নিবন্ধনে এসেছে, 15তম তো এসেছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের বলা যায়। এবং এটা বলতেই পারি যে আপনাদের কৃষি থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নত জাতের জাতগুলো, উন্নত জাতের যে ধান, পাট, গম থেকে শুরু করে যা কিছু আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা উত্তর করেন দেখি, পিনটা এখান থেকে করে দাও। উত্তর করেন, কে কে উত্তর করতে পারবেন? হ্যাঁ, মোটামুটি আপনারা জানেন। এখন কথা হচ্ছে এই ভুট্টা থেকে আর কি কি আসতে পারে, তাই না? আপনারা সবাই উত্তর করেছেন, কমেন্ট করেছেন। আমি বলেছি যে পারেন বা না পারেন উত্তর করবেন। যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলে শিখে গেলেন, আর পারলে আপনার দেখা দেখি অন্য কেউ শিখে গেল। এটা তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পারলে উত্তর করবেন, না পারলে উত্তর করবেন। বর্ণালী এবং শুভ্র কি, এই প্রত্যেকটা ব্যাপার, এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের, আমি আগে বলেছি আমাদের ডাইজেস্ট প্লাস যে বইটা আপনাদের কাছে এখানে দেখছেন, এই ডাইজেস্ট প্লাস বইটাতে পুরোপুরি ভাবে সুন্দর করে দেওয়া আছে। পুরোপুরি ভাবে দেওয়া আছে। এটার আরো অনেক বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা প্রত্যেকদিন না বলি, আপনারা মোটামুটি জানেন। এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমাদের বইটা একটু এক্সেপশনাল। এটাতে আমাদের রুটিন করে দেওয়া আছে, 50 দিনে কিভাবে শেষ করবেন, এরপর আমাদের গুরুত্বপূর্ণ ধরে স্টার মার্কিং করা আছে, এরকম বেশ কিছু দেওয়া আছে আপনাদের এখান থেকে। বইটাতে মাত্র 480 টাকায় আপনারা বইটা কিনতে পারবেন। 880 পেজের বই। যেহেতু সামনে খুব শীঘ্রই আপনাদের সার্কুলার চলে আসতেছে, যতটুকু মনে হচ্ছে এই মাসের শেষের দিকে আপনাদের এনটিআরসি এর সার্কুলার চলে আসবে, হয়তো হাতে খুব কম সময় পাবেন, কারণ ঈদের পরে পরে আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগের মতো করে ভাবলে হবে না। বইটির মূল্য হচ্ছে মাত্র 480 টাকা। 480 টাকা আমাদের এখন এই বইটির মূল্য। আপনারা যে কেউ চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো লাইব্রেরিতে আপনি খোঁজ করে দেখতে পারেন, পেয়ে যেতে পারেন। হ্যাঁ, মাত্র 480 টাকায়। হ্যাঁ, একজন বলেছে, ফেরদৌসি বলেছে, স্যার বইটা নিয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ আপনাকে। আশা করি পরে ফিডব্যাক দিবেন যে বইটা থেকে আপনি কতটুকু উপকার পেয়েছেন বা কতটুকু উপকার পাচ্ছেন, আশা করি আর কি। ম্যাক্সিমামের কাছে বইটা আছে, আমি শিওর যে অনেকে এটাকে অনেক বলা হয় যে এনটিআরসি এর ক্ষেত্রে আপনি বাইবেল মনে করতে পারেন। আচ্ছা, কিভাবে অর্ডার করবেন শামীমা বলেছেন, খুব শীঘ্র আপনাকে জানানো হবে পিন পোস্টের মাধ্যমে। আমরা পিন পোস্ট দিয়ে দিয়েছি, আপনি দেখতে পারেন কমেন্টে, সেখানে আছে। সো এটা তাহলে উন্নত জাতের ভুট্টার নাম। তাহলে আমরা এখন ভুট্টাগুলো, আরো যে কয়েকটা ভুট্টা আছে এগুলো আমরা কিভাবে মনে রাখবো, তাই না? আরো কিছু ভুট্টা আছে, এটাকে কিভাবে মনে রাখা যায় সহজ টেকনিকের মাধ্যমে আমরা দেখি যে এটাকে মনে রাখতে পারি কিনা। আমি এই টেকনিকগুলো দেওয়া শুধুমাত্র মনে রাখার জন্য, এটাকে মানে আদারওয়াইজ অন্য কোনো ভাবে নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যে আমিও বইটি নিয়েছি, স্যার হুমায়রা তাবাচ্চুম বলেছেন ম্যাক্সিমামে বইটি নিয়েছেন। বই নিলেও সমস্যা নেই, আমাদের লাইভগুলো আপনাদের জন্য শুধু বই কেন্দ্রিক না, একেবারে আপনাদের পড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা, একটা কোর্সের মতো অবস্থা আমরা করে ফেলেছি। সো বই কেন্দ্রিক না, যে আমরা বই বেচার জন্য আপনার এখানে এসেছি, আপনাদের উপকারের জন্য এখানে আসা। হ্যাঁ, আপনাদের সবার উপকারের জন্য আমরা লাইভগুলো নিয়ে থাকি। বিশেষ করে সাধারণ জ্ঞানে অনেকেই খারাপ করে ফেলেন, অনেকে সাধারণ জ্ঞান সম্পর্কে দখল কম থাকে। এই দখল কম থাকার কারণে মূলত আপনারা কিন্তু সেই জায়গাটা এগিয়ে থাকতে পারেন না। সো ওই জায়গায় সাধারণ জ্ঞানটা আপনি কিভাবে আপনি কভার করতে পারবেন, আমরা প্রত্যেক দিনের লাইভগুলোতে আমরা এটা শেয়ার, মানে অবশ্যই আপনাদেরকে মানে প্রায়োরিটি দিয়ে থাকি যে সাধারণ জ্ঞান আপনি কতটুকু ঠিক করতে পারবেন। তাহলে এটাকে আমরা যদি ভুট্টাকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক দিই, আপনাদের সহজ টেকনিক, ছোট ছোট টেকনিকের মাধ্যমে আমি শেখাবো ব্যাপারগুলো। ভুট্টার জন্য কি টেকনিক আছে, ভুট্টার জন্য ছোট টেকনিক আছে। এটা বললাম যে টেকনিক গুলো কিন্তু আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি, সুতরাং আপনারা ওইভাবে নিয়েন না। তমার বিয়েতে মহারানা হিসেবে আমরা যদি দেখি যে তমার বিয়েতে এটা যা সাজানো, হ্যাঁ, মহারানা হিসেবে, মহারানা এটা সাজানোর জন্য আর কি আপনাদেরকে দেওয়া। তমার বিয়েতে মহারানা হিসেবে আমরা যদি ভুট্টার আরো বেশ কিছু জাত আছে সেগুলো আমরা একটু চেষ্টা করব জানার জন্য। শুভ্র বর্ণের ভুট্টা খই দেওয়া হলো। কিসের? শুভ্র বর্ণের ভুট্টার খই দেওয়া হলো। দেখেন এটার মাধ্যমে আপনার ভুট্টার জাত শেষ, ভুট্টার খই দেওয়া হলো। অর্থাৎ তোমার বিয়েতে আমরা ভুট্টার খই খাওয়াইতে দিয়েছি জামাই পক্ষকে আর কি। হ্যাঁ, জামাই পক্ষ যারা ছিল তাদেরকে ভুট্টার খই খাওয়ানো দেওয়ার কথা বলা হয়েছে, যে তোমার বিয়েতে মহারানা হিসেবে শুভ্র বর্ণের ভুট্টার খই দেওয়া হলো, মহারানা হিসেবে দিয়েছে। তাহলে তোমার বিয়ে এগুলো আমরা সাজানোর জন্য এই যে মোহরানা যেটা আছে এটা হচ্ছে মোহর। হ্যাঁ, মোহর হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। আরো বেশ কিছু ছেড়ে যেতে পারে বা বাদ যেতে পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, মোহর, তারপর শুভ্র এবং বর্ণালী আপনারা জানেন সবাই। শুভ্র তো থাকলো। বর্ণের বলতে বর্ণালীকে বোঝানো হচ্ছে। বর্ণের বলতে কি বোঝানো হচ্ছে? বর্ণালীকে বোঝানো হচ্ছে। ভুট্টা বলতে তো ভুট্টায়, খই তো খই, যা আছে আছে। তাহলে শুভ্র
বর্ণের ভুট্টার খই দেওয়া হলো। তাহলে মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে একেবারে যা কিছু আপনার প্রশ্ন চেয়েছে। কোনটা চেয়েছে? বর্ণালী এবং শুভ্র কি? আপনারা ঠিক এখানে পেয়ে যাচ্ছেন বর্ণালী, শুভ্র এবং মোহরানা বা মোহর, এই তিনটা হচ্ছে উন্নত জাতের কিসের নাম? ভুট্টার নাম, উন্নত জাতের ভুট্টার নাম। তাহলে শুভ্র, মোহর, বর্ণালী এবং খই, খইও একটা জাতের নাম। কিসের নাম? এই যে খই যে আছে, খইটাও হচ্ছে একটা উন্নত জাতের ভুট্টার নাম। তাহলে চারটা হচ্ছে মূলত ভুট্টার নাম, চারটা। এই চারটাকে সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন। ভুট্টা শেষ। এভাবে যদি আপনাদের মানে আমরা সচরাচর যদি প্রত্যেকদিন এই লাইভগুলো আপনাদের দেই, আমার মনে হয় যে আপনাদের এনটিআরসি এর মোটামুটি 50 থেকে 60% প্রিপারেশন আপনারা এখানে শেষ করে ফেলবেন। হ্যাঁ, বাকিটুকু যেটা আছে সেটা প্রিপারেশনের জন্য আমরা আপনাদের কোর্সগুলো আপনাদের জন্য রান করেছি। আপনারা যারা কোর্সে ভর্তি আছেন তারা তো কোর্সে পেয়ে যাচ্ছেন সবকিছু। এগুলো আমরা জাস্ট আপনাদের জিস্ট পয়েন্টগুলো দিচ্ছি ছোট ছোট করে। এইগুলো বিস্তারিত যখন আমরা আপনাদেরকে পড়াবো সব কয়টা আপনারা পাবেন। বিস্তারিত যখন আপনাদেরকে পড়াবো সব কয়টা আপনারা ওই ক্লাসগুলোতে, আমাদের লাইভ ক্লাসগুলোতেই পাবেন আশা করি। হ্যাঁ, তো এখান থেকে তাহলে আমরা ভুট্টাকে কিন্তু জেনে গেলাম। ভুট্টা একবারে যা কিছু আছে, চারটা আছে, আরেকটা মনে হয় উত্তরণ আছে। উত্তরণ এখানে একেবারে খুবই গুরুত্বপূর্ণ না। আমি আগে বলেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চারটা এখান থেকে লিখে নিতে পারেন। এরপরে যদি পরীক্ষা আসে আশা করি আপনারা কোনোভাবেই ব্যর্থ হবেন না, এই উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবেন। এরপর আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি আপনাদের কি আছে। বাংলাদেশের রণসঙ্গীত কত বঙ্গাব্দে? এটা কিন্তু কত বঙ্গাব্দে বলা হয়েছে। হ্যাঁ, কত বঙ্গাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়? দেখি উত্তর করেন, কে কে উত্তর করবেন। ভুল হলেও হতে পারে, হ্যাঁ ভুল হলেও হতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা এটা ভুল উত্তর, সঠিক উত্তর যা তাই দিতে পারেন। ঠিক আছে, দেন দেখি এটা বাংলাদেশের রণসঙ্গীত কত বঙ্গাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়? আমরা তো সবাই জাতীয় সঙ্গীত নিয়েই মাতামাতি না, জাতীয় সঙ্গীত নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু রণসঙ্গীত আমাদের জন্য, আমাদের সেই কবি যে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত কিন্তু তিনি রচনা করেছিলেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বাংলাদেশে রণসঙ্গীত বেশ কিছু জায়গায় গাওয়া হয়, খেলাধুলার ক্ষেত্রে এবং কিছু কিছু জায়গায় গাওয়া হয়, তবে আমাদের জাতীয় সঙ্গীত সবচেয়ে বেশি গাওয়া হয়, তাই না? এটা উত্তর কোনটা হবে? দেখি উত্তর করেন, কে কে উত্তর করতে পারবেন। 32, 33, 34, 35। প্রকাশিত হওয়া এবং লেখা জিনিসটা এক না, মাথা রাখবেন। শ্রাবন্তী মোনালিসা, ভেরি গুড। এরপর আসেন দেখি আর কি কি বলতে, কে কে উত্তর করতে পারেন। উজ্জ্বল খান, বিএসসি, উনি মোটামুটি সঠিক উত্তর করেছেন। সাবিনা মমতাজ হয়নি। আর কেউ বলেন দেখি, আর কে উত্তর করেন, কে কে উত্তর করতে পারেন আমি দেখতে যাচ্ছি। এখন পর্যন্ত আমি বেশ কয়েকটা মাত্র উত্তর সঠিক পেয়েছি, আর ম্যাক্সিমাম গুলোই ভুল। দেখেন এগুলো কিন্তু আপনারা ভেতর থেকে পড়েন না, তাই না? এখন আবার যেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মধ্যে আপনাদের ভেতর থেকে তথ্যগুলো দিয়ে দেয়, যেহেতু ভেতর থেকে দেয় এগুলো আপনারা চেষ্টা করবেন যে ভিতর থেকে পড়াগুলো পড়ার জন্য। আর এই ভিতর থেকে পড়া না পড়ার কারণে অনেক ক্ষেত্রে আপনারা ভুল করে বসেন, তখন দেখেন যে জিকে আপনার জন্য সবচেয়ে কঠিন মনে হয়ে যাচ্ছে, তাই না? জিকে সবচেয়ে কঠিন মনে হচ্ছে। এই জায়গাটায় আমরা কভার করে দেই আমাদের কোর্সগুলোতে, আমাদের বইগুলোতে সবগুলো ব্যাপার আমরা আপনাদের কনফার্ম করার চেষ্টা করি। তো এটা কি হবে উত্তর বলেন? ম্যাক্সিমাম উত্তর পারেন নাই, অর্থাৎ এখানে 60% এর উত্তর হয়নি, 40% এর হয়েছে, 60% হয়নি। আমি প্রাইমারি বইটা নিতে চাই বলেছেন সুমাইয়া আক্তার। হ্যাঁ, প্রাইমারি বইটা আপনি নিতে পারেন 470 টাকায়। আপনারা এই যে নাম্বারে আমাদের যে কোনো এখানে আপনাদের যেটাতে পিন পোস্ট করা আছে সেখান থেকে আপনি অর্ডার করলে প্রাইমারি বইটাও নিতে পারবেন আমাদের, অথবা ওয়েবসাইটে গেলে নেক্সট পেজ সার্চ দিলে নেক্সট পেজে আমাদের সবগুলো কালেকশন আছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তাহলে রণসঙ্গীত কত সালে হয়? ম্যাক্সিমাম উত্তর ভুল করেছেন, অর্থাৎ 60% উত্তর ভুল করেছেন আপনারা। রণসঙ্গীত বঙ্গাব্দ হিসেবে 1335 সালে, 1335 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এই রণসঙ্গীত নিয়ে আরো বেশ কিছু আছে, সেটা হচ্ছে ইংরেজি কত সালে? ইংরেজি 1929 সাল। এরপর এটা প্রথম কোন পত্রিকা হিসেবে কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়? শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এরপর হচ্ছে এটা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়? কাব্যগ্রন্থ হিসেবে কোনটা? কাব্যগ্রন্থ হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থে এটা মূলত প্রকাশিত হয়। এরপর যদি আরো আসে, রণসঙ্গীত কত লাইন গাওয়া হয় বা কত লাইন আমাদের যে কোনো অনুষ্ঠানে গাওয়া হয়, কত চরণ লাইন? 21 চরণ অথবা লাইন গাওয়া হয় আমাদের যে কোনো সঙ্গীতে। আর রণসঙ্গীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হচ্ছে রণসঙ্গীতের রচয়িতা। এই মোটামুটি রণসঙ্গীত থেকে যদি আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে, এর বাইরে আসার সম্ভাবনা নেই বলে চলে, কারণ এগুলোর বেশি কিছু আসবে না। আর শিখা পত্রিকায় যেটা হয়, নতুনের গান নামে এটা প্রকাশিত হয়। কি নামে? নতুনের গান হিসেবে এটা প্রকাশিত হয়, নতুনের গান। এই মোটামুটি রণসঙ্গীতের জাতীয়তা যেগুলো আছে রণসঙ্গীত সম্পর্কিত এই 5টা বা 6টা প্রশ্ন পড়লে মোটামুটি ভাবে বলা যায় রণসঙ্গীত থেকে আপনাদের আর তেমন কোনো প্রশ্ন পড়তে হবে না। এই 5টা 6টা প্রশ্ন শেষ করলে এনাফ। ঠিক আছে? সো মোটামুটি এই কটা 1 2 3 4 5 6 7টা প্রশ্ন বা 8টা প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন থেকে পাচ্ছেন আপনি। অর্থাৎ একটা থেকে 1:10 যেটা আমি বলেছি 1:10 এর মতোই আপনার কাজ হয়ে যাচ্ছে, একটা থেকে 8টা বা 9টার জন্য হচ্ছে। স্যার এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি প্রাইমারির জন্য পড়লে হবে না? না, এটা তো হবে না। এনটিআরসি ডাইজেস্ট প্লাস আপনি কখনোই প্রাইমারির সাথে মেলাতে পারবেন না, কারণ আমাদের এই যে ডাইজেস্ট প্লাস বইটা যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক টপিকস আমরা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো টপিকস আমরা বাদ দিয়ে দিয়েছি বা গুরুত্ব কম দিয়েছি, কেননা ডাইজেস্ট প্লাসে কিছু স্পেসিফিক ব্যাপার আছে। ডাইজেস্ট প্লাসে কিছু স্পেসিফিক ব্যাপার আছে যেগুলো অন্য কোনো পরীক্ষায় আসেই না, যেগুলো অন্য কোনো পরীক্ষা আসে না, কিন্তু এনটিআরসি তে আসে যেগুলো, অনেকগুলো পরীক্ষা এটা আসে না। সো এই জন্য আমাদের ডাইজেস্ট প্লাস বই যেটা আছে একেবারে আমরা ইউনিক করে সাজিয়ে দিয়েছি, যাতে করে শুধু এটা এনটিআরসি এর জন্যই কাজে লাগে, অন্য কিছুর জন্য আপনি ঠিক একটা এটা কাজে লাগাতে পারবেন না, কারণ আমরা ওটাকে ঠিক এইভাবে সাজানো এটা। হ্যাঁ, এটা এইভাবে সাজানো, আশা করি এটা নিয়ে মানে খুব বেশি একটা কিপটামো করার কোনো কারণ নাই। 400 টাকা 500 টাকা খরচ করলে আপনি 1000 টাকায় 2টা বই পেয়ে যাচ্ছেন, প্রাইমারিটাও পাচ্ছেন এবং আমাদের এনটিআরসিও পাচ্ছেন। অর্থাৎ 1000 টাকায় মোটামুটি ভাবে আপনি 2টা বই যদি অর্ডার করেন কুরিয়ার খরচ আপনি পেয়ে যাবেন। সুতরাং আপাতত পড়াশোনার জন্য বা একটা ভালো চাকরি পাওয়ার জন্য, একটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের এই সামান্য পরিশ্রম বা এই টাকাটা খরচ করা আমার কাছে খুব বেশি মনে হয় না। হ্যাঁ, খুব বেশি মনে হয় না, বাকিটুকু আপনাদের ইচ্ছা যে আপনারা আসলে নেবেন কিনা। তবে আমি মনে করি যদি নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে, এটা খারাপ না। হ্যাঁ, তো এটা তাহলে কি হলো, আমরা 1335 সাল এটা পুরোপুরি শেষ করে দিলাম, পুরোপুরি আশা করি শেষ। 6টা বা 7টা বা 8টা প্রশ্ন আপনাদের এখান থেকে শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আসি পরবর্তী প্রশ্নে, আপনাদের ঠিক কোনটা আমরা নিয়েছি। ক্ষুদ্র জাতিসত্তা। হ্যাঁ, ক্ষুদ্র জাতিসত্তা অর্থাৎ বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না, বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না, উত্তর করেন দেখি কে কে উত্তর করতে পারবেন। আমি জানি ম্যাক্সিমাম গুলো আপনারা পারবেন, তারপরেও আমি চাচ্ছি এটাকে ঠিক কিভাবে আপনি অন্যভাবে মনে রাখবেন। বা ক্ষুদ্র জাতিসত্তা যদি আপনাকে বলা হয়, আমাদের পেইড ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ব্যাপারে টেকনিকের মাধ্যমে শেখাই, যাতে সহজে জিকেটাকে শেষ করা সম্ভব হয়। অর্থাৎ যেখানে যেভাবে ঠিক শেখানো উচিত সেখানে সেভাবে আমরা শিখিয়ে থাকি আমাদের ক্লাসগুলোতে। সো এটা দেখে উত্তর করেন কে উত্তর করতে পারবেন যে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না, খাসিয়া, পাঙ্গন, মণিপুরী এবং তঞ্চঙ্গা, কোনটা হবে? দেখা যাক কে কে উত্তর করতে পারবেন। হ্যাঁ, আমি জানি এই জায়গাটায় ভুল আসবে, ভুল করবেন, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত কি হয় আমি এটা দেখতে চাচ্ছি, যে আপনারা আসলে ঠিক কতটা এই জায়গাটায় মাথা ঘামিয়ে উত্তর দিতে পারেন। আমি জানি ম্যাক্সিমাম গুলো অন্ধকারে ঢিল ছুড়ে দিয়েছেন, তাই না? অন্ধকারে ঢিল ছুড়ার কারণটা আমি একটু পরে আপনাদেরকে বলবো, উত্তরগুলো আসুক আগে। হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো অন্ধকারে ঢিল ছুড়ে দিয়েছেন। এই জায়গায় গিয়েও আমরা কিন্তু অনেক সময় ভুল করে বসি, কেননা এই যে করে না, হয় না, খায় না, যায় না, বা যে এই ব্যাপারগুলো, না শব্দটা আমাদের সবসময় দেখা যায় যে বলা হয় ব্রেইনের ক্ষেত্রে কিছুটা লাস্টে যদি না শব্দটা থাকে, এটাকে ব্রেন দুই ভাবে নিয়ে থাকে, এক পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ ভাবে। আপনারা ম্যাক্সিমাম গুলো নেগেটিভ নেওয়ার চেষ্টা করেন, এই জন্য সমস্যা হয়ে যায়। আর এখানেও আমি দেখেছি 80% কমেন্টে আপনারা ঠিক ওটাই চিন্তা করেছেন, অর্থাৎ প্রশ্ন পেয়েছেন, এটাকে আসলে শেষ পর্যন্ত না পড়ে আপনি মণিপুরি পেয়েছেন, মানে সিলেট মণিপুরি, এই তো উত্তর করে ফেলেছেন। কিন্তু কথা আছে, দেখেন প্রশ্নের মধ্যে কি বলা আছে, আপনি প্রশ্নটা আরেকবার পড়ে দেখেন ঠিক কি বলা আছে প্রশ্নেতে, আরেকবার পড়ে দেখেন। আমি প্রশ্নে বলা আছে বাস করে না। হ্যাঁ, আর আপনারা যারা প্রথমে আনসার করেছেন সবাই এটাকে ভেবে নিয়েছেন বাস করে। ঠিক আছে, না শব্দটাকে আপনারা ম্যাক্সিমাম দেখেন নাই, এই জায়গায় গিয়ে ধরা হয়েছে। এই জায়গায় কি ধরা খাইছেন না? এই জায়গায় এরকম পরীক্ষার হলে গিয়ে ধরা খান, শেষের বাক্য না পড়ে উত্তর করে আসেন হুটহাট করে, তাই না? শেষের বাক্যের মধ্যে হুটহাট করে উত্তর করে আসেন। ইংলিশের ক্ষেত্রেও আপনারা এটা উত্তর ভুল করেন, এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফ্রেশ অ্যান্ড ইডমে ভুল করেন,
এরপর হচ্ছে কারেক্ট স্পেলিং এ ভুল করেন, কারণ ওখানে কারেক্ট স্পেলিং এর একটা শব্দ ই এবং এ ও দিয়ে সব চেঞ্জ হয়ে যায়। সো কারেক্ট স্পেলিং মনে করেন যে এটাই রাইট হবে, উত্তর করে আসেন, পরে দেখেন যে একটা জানি শব্দের মধ্যে একটা বর্ণ ভুল হয়ে গেছে, কিন্তু ভুল তো ভুলেই। হ্যাঁ, এখানে আমি দেখেছি অনেক পাড়া মানুষগুলোই ভুল করে ফেলেছে, কারণ সে এটাকে না দেখে মণিপুরি ভেবে নিয়েছে। সিলেট মানে মণিপুরি, তাই না? সিলেট মানে হচ্ছে মণিপুরি, এই ভাবনাটা আপনাকে ভুল করে দিয়েছে। তো অবশ্যই প্রশ্নটা পুরোপুরি পড়ার চেষ্টা করবেন সবসময়ের জন্য, যেই পড়েন না কেন পুরোপুরি প্রশ্ন পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটাই জাতি, সেটা হচ্ছে তঞ্চঙ্গা। কোন জাতি? তঞ্চঙ্গা। মণিপুরি, পাঙ্গন এবং খাসিয়া, এই তিনটা জাতি বসবাস করে সিলেটে। এই তিনটা জাতি সিলেটে বসবাস করে, শুধুমাত্র তঞ্চঙ্গা বসবাস করে না। তাহলে আমরা যদি এখন দেখি যে সিলেটে আসলে কোন কোন জাতি বাস করে, ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে শেখানো যায় কিনা, নাকি কি বলেন সবাই? যদি বলেন যে স্যার ঠিক আছে সমস্যা নেই দিয়ে যান, টেকনিক কিন্তু প্রত্যেকটা প্রশ্নই আমি কম বেশি দিয়ে যাচ্ছি, সুতরাং এটা আশা করি যে এটাকে ওভাবে আপনারা মানে যদি মনে রাখতে পারেন বা মুখস্থ করে রাখতে পারেন, খুবই উপকার হবে আপনাদের জন্য। হ্যাঁ, খুবই উপকার হবে। দুই একটা হয়তো বাদ পড়ে যেতে পারে, তবে সবকিছুই মোটামুটি পেয়ে যাবেন। তাহলে আমরা টেকনিকটা একটু দেখার চেষ্টা করি যে সিলেটে কোন কোন উপজাতিগুলো বসবাস করে, একটু দেখা যাক। এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নায়েক রবি দাস, নায়েক রবি দাসের নাম আপনারা কম বেশি সবাই নায়েক বা নায়ক আপনারা যাই দেন না কেন, নায়েক নায়ক যাই দেন না কেন সমস্যা। নায়েক রবি দাস পাত্র সেজে, হ্যাঁ, পাত্র সেজে, পাত্র সেজে কুমু মণিকে, কুমু, পাত্র সেজে কুমু মণিকে বিয়ে করতে যায় আর কি। নায়ক মণি দাস পাত্র সেজে কুমু মণিকে বিয়ে করতে আসলে, বিয়ে করতে আসলে তাদের খাসি খাওয়ানো হয়। তাদের কি খাওয়ানো হয়? খাসি খাওয়ানো হয়। দেখেন এটা দিয়ে আপনার সিলেটে যা আছে সব শেষ। একটা বাদ পড়তে পারে, তবে ম্যাক্সিমাম গুলো এখান থেকে হয়ে যাবে। নায়ক রবি দাস পাত্র সেজে কুমু মণিকে বিয়ে করতে আসলে তাদের খাসি খাওয়ানো হয়। এখানে দেখেন মোটামুটি ভাবে সিলেটে যা কিছু আছে পুরোটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই শেষ হয়ে যাবে। প্রথম হচ্ছে নায়েক, নায়েক জাতি। আমরা বলি যে নায়েক মূলত সিলেটের মধ্যে একটা জাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যেটাকে নায়েক বলা হয়ে থাকে। কি বলা থাকে? নায়েক। এটা এক নম্বরে। রবিদাস নামে একটা জাতি আছে সিলেটে, রবিদাস নামে একটা ক্ষুদ্র জাতিসত্তা আছে। পাত্র, পাতে পাঙ্গন, ঠিক আছে, পাতে পাঙ্গন ত্রিপুরাদের কিছুটা সিলেটে বসবাস করে। ত্রিপুরা, তাহলে পাত্রতে পাঙ্গন এবং ত্রিপুরা। কুতে কুতে দুটো আছে। আমরা যদি বলি যে কু এবং মু, দুটাতে মুন্ডা, ঠিক আছে, মুতে কি এটা মুন্ডা, কুতে কুলু, কুলা, কুলা আমরা যদি বলি কুলা এবং মুন্ডা দুটো জাতি বাস করে সিলেটে। কুলা দিয়ে বাস করা যায়। আরো দুটা জাতি আছে কুতে, যদি আমরা বলি কুর্মি জাতিও মোটামুটি সেখানে বাস করে। কোন জাতি? কুর্মি জাতি বাস করে। কুর্মি, কুলা এবং মুন্ডা এই তিনটা জাতি সিলেটে বাস করে। মণি যদি আমরা বলি, মণিতে কি? মণিপুরি। মণিতে কোন জাতি? মণিপুরি জাতি বসবাস করে। বিয়ে করতে আসলে তাদের এই যে খাসিতে, খাসিয়া জাতি, সেটা কি? খাসিয়া জাতি। তাহলে দেখেন নায়েক রবিদাস পাঙ্গন ত্রিপুরা কুলা কুর্মি মুন্ডা মণিপুরি এবং খাসিয়া এই পুরো জাতিগুলো কোথায় বসবাস করে? সিলেটে বসবাস করে। তাহলে একটা দিন মোটামুটি শেষ না? মোটামুটি শেষ। দুই একটা যদি বাস পরে পড়বে সমস্যা নেই, কিন্তু যা আছে পরীক্ষা আসার মতো যেগুলো মোটামুটি ভাবে বলা হয় সেগুলো কিন্তু আপনাদের শেষ। অর্থাৎ নায়ক রবিদাস পাত্র সেজে কুমুমণিকে বিয়ে করতে আসলে তাদের খাসি খাওয়ানো হয়। এটা কি খুবই কঠিন মনে রাখা? বলেন তো, মানে এটা আপনাদের সচরাচর মনে রাখা কি খুব কঠিন লাগে যে নায়ক রবিদাস পাত্র সেজে কুমুমণিকে বিয়ে করতে আসলে তাদের খাসি খাওয়ানো হয়। অর্থাৎ বিয়ে করতে আসছে তাদেরকে খাসি খাওয়া দিয়েছে। রবিদাস কাকে বিয়ে করতে এসেছে? পাত্র সেজে এসেছে। কাকে বিয়ে করতে? কুমুমণিকে বিয়ে করতে এসেছে। অর্থাৎ দেখেন আপনাদের কিন্তু খাসিও হয়েছে। হিন্দুদের ক্ষেত্রে এখানে গরু আসে নাই, খাসিও চলে এসেছে এবং পুরোপুরি কিভাবে এটাকে মনে রাখা যায়। সাঁওতাল, ওরা, মুন্ডা এগুলো যারা আছে ম্যাক্সিমাম গুলো মৌলভীবাজার সুনামগঞ্জে বাস করে। এটা হচ্ছে সিলেটের কথা আপনাদেরকে বলেছি, আপনারা অন্যভাবে নিয়েছেন অনেকগুলোকে। এটাতে সিলেট, শুধুমাত্র সিলেট জেলার কথা বলা আছে। তাহলে এটাকে সুন্দরভাবে মনে রাখা যাবে। পারবেন তো নাকি? আশা করি সবাই পারবেন। সবাই পারবেন না?
আমার মনে হয় পারার কথা। এখানে উপজাতি থেকে আরো বেশ কিছু আপনাদের দেওয়া সম্ভব। যদি আমি চাই উপজাতি নিয়ে পুরোপুরি একটা ঘন্টা শেষ করা যাবে, কিন্তু ওভাবে তো পড়ানোর আসলে ইয়ে নেই। আমরা যতটুকু পারি আপনাদেরকে এই সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আপনাদের আমরা লাইভেতে সব শিখিয়ে দেই। এবং প্রত্যাশা করি যে মোটামুটি ভাবে যারা একেবারে ফিনান্সিয়ালি সাপোর্ট নেই, ফিনান্সিয়ালি আপনারা লয়ার লেভেলে আছেন, আমাদের লাইভগুলো যদি নিয়মিত দেখেন, বিদ্যাবাড়ি লাইভগুলো, আশা করি যে আপনারা মোটামুটি উপকার পাবেন। এবং আমাদের এই প্রমাণও আছে যে ইতিপূর্বে অনেকগুলো স্টুডেন্ট আমাদের এখান থেকে মূলত পাশ করে গিয়েছে, অর্থাৎ আমাদের শুধু লাইভগুলো দেখেই তারা মূলত পাশ করে গেছেন, তাই না? এখান থেকে আরো যদি আমি কিছু দেই, চাকমা সবচেয়ে বড় উপজাতি, এর আগের দিন আমি পড়িয়ে দিয়েছি, সুতরাং এটার পড়ার রাখা দরকার নেই। অন্যান্য সময় আমি চাকমা মারমা পুরোটাই পড়িয়ে দিয়েছি এবং তাদের জাতগুলো পড়িয়ে দিয়েছি, তাদের বিভিন্ন উৎসবগুলো আমি পড়িয়ে দিয়েছি। এই জায়গা থেকে জাস্ট আজকে আপনাদের ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে সিলেটে কারা কারা বসবাস করে, যদি কোনোদিন সম্ভব হয় অন্য কোনো লাইভে এসে অন্য কোনো সময় আপনাদের অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো জাতি, অন্য কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে, বসবাস করার সম্পর্কে আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে সম্ভব হয় না সবকিছু শেষ করার জন্য। সবাই তাহলে এটাকে লিখে নেন, সুন্দর করে লিখে নেন। আর প্রত্যেকটা তথ্যই আমাদের বইয়ের মধ্যে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই যারা কেনেন নাই, আমার মনে হয় ম্যাক্সিমাম গুলো কিনে ফেলেছেন, তবে যারা কেনেন নাই তারা এই বইটা কিনে ফেলতে পারেন, আপনাদের জন্য উপকার হবে। এবং এই টেকনিক গুলো আপনারা লিখে নিতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। শুধুমাত্র এনটিআরসি না, আপনারা বিসিএস ক্যাডার হন বা বিসিএস দেন অথবা ব্যাংক দেন অথবা অন্যান্য চাকরি, প্রাইমারি থেকে শুরু করে যা কিছু চাকরি করেন না কেন, আপনাদের এগুলো কাজে লাগবে, এগুলো আপনাদের কাজে লাগবে, কখনো এগুলো ভোলা যাবে না, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় কমন পড়ে। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে এটা শেষ, আমরা একেবারে পুরোপুরি এটা শেষ করে দিলাম যে সিলেটে কারা কারা বসবাস করে, কোন কোন উপজাতি বসবাস করে, এটা একেবারে ছোটস্থ করে রাখবেন, মানে ছোটের মধ্যে যেন থাকে আর কি সবসময়ের জন্য। ওকে, এরপরে প্রশ্ন আমরা চলে যাই যে এরপরে আপনাদের জন্য কোন প্রশ্ন আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে এইগুলো কোনটা আছে একটু বলেন দেখি, কোনটা কোনটা আছে বাংলাদেশের জাতীয় প্রতীকের মধ্যে? ধান, পান, শাপলা, ধান, পাট, শাপলা, ধান, পান, পাট, পাট, পান, শাপলা, কোনটা আছে? দেখি উত্তর করেন। আপনারা পারবেন আমি জানি, কারণ এটা খুব একটা বেশি কঠিন না, তারপরে দেখা যাক পারেন কিনা পারেন। সবাইকে দেখতেছি যে মোটামুটি উত্তর করতেছেন, দুই একজন করে উত্তর করতেছেন, হ্যাঁ মোটামুটি পারবেন আমি জানি শিওর। তবে জাতীয় প্রতীকের সাথে আরো বেশ কিছু ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, যে ওগুলোর সাথে রিলেট করে পরীক্ষা যদি প্রশ্ন আসে তখন আপনি কি ঠিক কি আনসার দেবেন। হ্যাঁ, তখন আপনি ঠিক কি অ্যান্সার দেবেন, ওই জায়গাটা থেকে আমরা একটু চেষ্টা করব যে জাতীয় প্রতীক নিয়ে মোটামুটি ভাবে কতটুকু আলোচনা করা যায়। অনেকে আপনারা দেখতে পাচ্ছি মোনালিসা মোটামুটি ভালোই সারাক্ষণ অ্যান্সার করে, হ্যাঁ ভেরি গুড, আপনার প্রিপারেশন ভালো মনে হচ্ছে, হ্যাঁ একটু চালিয়ে যান, ভালো কিছু করতে পারবেন। মোটামুটি আপনাদের এখানে বেশ কিছু স্টুডেন্ট আপনারা আছেন যারা একেবারে ওভার প্রিপারেশন হয়ে গেছে আপনাদের জন্য, এবং প্রত্যাশা করি আপনারা ভালো চাকরি পাবেন এবং সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারবেন। তো এখানে দেখেন ধান, পাট, শাপলা, ধান, পাট, শাপলা, ধান, পান, শাপলা, পান, শাপলা, ধান, এগুলোকে উল্টা পাল্টা দিলেও আপনি মোটামুটি ভাবে পারার কথা, কারণ এটা খুব কঠিন বেশি কিছু না। তাহলে এটা উত্তর হচ্ছে খ নাম্বার, কি ধান, পাট, শাপলা, অর্থাৎ আমাদের জাতীয় প্রতীকের নিচে এগুলো দেওয়া আছে। এখন কথা হচ্ছে জাতীয় প্রতীকের ডিজাইনার কে? জাতীয় প্রতীকের ডিজাইনার কে বলেন দেখি, জাতীয় প্রতীকের ডিজাইনার কে? একজন কমেন্ট করেন দেখি আমাদের জাতীয় প্রতীক যেটা আছে এটা ডিজাইনার কে? একজন বলেছেন, ভেরি গুড। জাতীয় প্রতীকের ডিজাইনার অনেক মানে একেবারে অনেক পরিচিত একজন মানুষ, সেটা হচ্ছে কামরুল হাসান। কে সে? কামরুল হাসান হচ্ছে জাতীয় প্রতীকের ডিজাইনার। তাকে কি বলা হয় বলেন তো দেখি? তাকে বলা হয় পটুয়া, তাই না? পটুয়া, সকল কাজের কাজী যিনি তাকে বলা হয় পটু, এজন্য তাকে পটুয়া বলা হয়, তাই না? কামরুল হাসানকে কি বলা হয়? পটুয়া বলা হয়। তিনি কেন শ্রেষ্ঠ হয়ে আছেন ইতিহাসে এগুলোর জন্য না, কিন্তু তার দুটো কাজ আছে। দুটো কাজ, কি কি কাজ বলেন দেখি? দুটো কাজ আছে, দুটো কাজ করে তিনি সবচেয়ে বেশি প্রসিদ্ধ আছে। আমাদের জাতীয় পতাকারও তিনি ডিজাইনার, তাই না? জাতীয় পতাকারও ডিজাইনার হচ্ছে, জাতীয় প্রতীকের ডিজাইনার, জাতীয় পতাকার ডিজাইনার উভয় হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীক এবং জাতীয় পতাকা দুটোই কামরুল হাসান, তাকে পটুয়া বলা হয়। তার সবচেয়ে বড় অবদান হচ্ছে আরেকটা কাজ, দেখি কেউ পারেন কিনা পারেন, একজন বলেন দেখি। তার আরো বড় দুটো কাজ আছে, এটা জাতীয় প্রতীক জাতীয় পতাকা ছাড়াও আর দুটো কাজ আছে, তিনি এই কাজ দিয়ে মোটামুটি ভাবে সবার কাছে সবচেয়ে বেশি পরিচিত। দেখা যাক, একটু দেখতে চাচ্ছি কে বলতে পারবেন এবার। যারা ওভার পড়েছেন তারা পারার কথা এবং মনে থাকার কথা এই ব্যাপারগুলো। আমি দুই তিন জনের কাছে এগুলো দেখবো যে আপনারা আসলে এটা পড়েছেন কিনা, কোন কাজের জন্য এই কামরুল হাসান সবচেয়ে বেশি সেরা হয়ে আছেন, সেরাদের সেরা। মনোগ্রাম তো এই সারাটা আমরা জানি,
পতাকা না, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, বলেন। মোনালিসা কোথায় গেল? মোনালিসা হারিয়ে গেছে। এখন দেখি কে পারবেন। হ্যাঁ, ভেরি গুড, মাহিনুর, একজনকে পেয়েছি, আর দু একজনকে চাচ্ছি আমি। জাতীয় পতাকা, কামরুল হাসান, চিত্রশিল্পী। হ্যাঁ, না, এটা তো চিত্রশিল্পী বলা ঠিক আছে, কিন্তু তিনি দুটা কাজ করে গেছেন। ভেরি গুড, পেয়ে গেছে উত্তর। হ্যাঁ, পেয়ে গেছে উত্তর। একটা হচ্ছে তিন কন্যা, তাই না? তিন কন্যা, তিনি তিন কন্যা এঁকেছিলেন চিত্রকর্ম। তিন কন্যার কথা আপনারা সবাই জানেন, এই তিন কন্যার সবাই বলেছেন। তিন কন্যা চিত্রশিল্পী হিসেবে আমরা সবাই জানি তাকে, কিন্তু তিনি তিন কন্যা এবং নাইওর নামে, নাইওর নাম শুনেছেন আপনারা, অর্থাৎ নাইওর ওই যুগের মূলত নাইওর। এখন আমরা যদি দেখি মেয়েরা শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তারপর বাপের বাড়ি আসলে তাদেরকে কি বলা হয়? নাইওর বোঝা হয় না? নাইওর যাওয়া হয় বা নাইওর যায়। নাইওর যাওয়া বলতে ঠিক এই নাইওরকে তিনি সুন্দর করে তুলে ধরেছিলেন। তিনি এটাকে সুন্দর করে তুলে ধরেছিলেন এই জন্য যে নায়রকে একটা চিত্রর মাধ্যমে কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার একটা যে প্রেক্ষাপট, এটাকে নায়র বলা হয়। এই চিত্রশিল্পী তিনি এই চিত্রটা এঁকে বিশ্বের বুকে বা বাংলাদেশের বুকে সবার বুকে একটা জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তিন কন্যা, অর্থাৎ এই জায়গাগুলোতে চিত্রের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে কি বলা আছে চিত্রতে। এটা কিন্তু খুবই সহজ জিনিস না, চিত্রের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া যে চিত্র কি চাচ্ছে, চিত্রর ভাষাটা কি, খুবই কঠিন। কিন্তু আপনারা এই যে যদি বলি যে মোনালিসার ছবি দেখেছেন, তাই না? মোনালিসা দেখেছেন না? লিওনার্দো ভিঞ্চি মোনালিসাকে এঁকেছেন। কেন এঁকেছেন? মোনালিসাকে এক এক অ্যাঙ্গেলে দেখলে আপনারা এক এক রকম দেখতে পারবেন। 7টা রকমের তিনি চেহারা ধারণ করে। চোখ বুঝলে একরকম দেখবেন, চোখ ছোট করলে একরকম দেখবেন, রাত্রে একরকম দেখবেন, বাম থেকে একরকম, ডান থেকে একরকম। কিভাবে সম্ভব বলেন তো? এটা কিভাবে সম্ভব? এবং এটা নিয়ে অনেকগুলো মিথ আছে এখন পর্যন্ত প্রচলিত, তাই না? সো মোনালিসার হাসি সুন্দর আপনারা বলতে পারেন, কিন্তু মোনালিসাকে আবার ছেলের মতোও তো লাগে, তাই না? ছেলের মতো লাগে। অর্থাৎ একটা ছবি দিয়ে এই বিশ্বের বুকে এই পরিমাণ তিনি জায়গা করে নিয়েছেন যে আপনি চিন্তা করে পাবেন না, চিন্তা করে পাবেন না। অথচ তিনি কিন্তু শেষ করে যেতে পারেননি তার চিত্রকর্মটা, তিনি তার চিত্রকর্ম শেষ করে যেতে পারেন নাই। হ্যাঁ, সো ওই জায়গাটায় আমরা যদি বলি যে মোনালিসার ক্ষেত্রে যদি বলি চিত্রকর্ম দিয়ে একটা কি করে দিয়েছেন না, কি করে দিয়েছেন, পুরোপুরি সারা বিশ্বকে ঠিক এই করে নিয়েছেন। সো এই জায়গাটাই আমরা বলি যে এই আমাদের পটুয়া যে কামরুল হাসান আছেন, তিনি নাইওর এবং তিন কন্যা এই জায়গাটায় নিজেকে এই দুটো জিনিসের মাধ্যমে বেশ একটা জায়গা করে নিয়েছেন। এছাড়াও তার অনেকগুলো কাজকর্ম আছে আমরা দেখেছি। পটুয়া বলার মানে কি, তাই না? পটুয়া বলার মানে কি? পটুয়া বলার মানে হচ্ছে যে সব কাজের কাজী, যে সব কাজের কাজী তাকে পটুয়া বলা হয়ে থাকে। এই জায়গাটায় আমরা দেখেছি কামরুল হাসান আমাদের জাতীয় প্রতীকের সাথে সাথে তিনি আবার জাতীয় প্রতীক, জাতীয় পতাকা দুটোরই ডিজাইনার ছিলেন। প্রথমে যিনি ছিলেন তিনি শিবনারায়ণ দাস ছিলেন জাতীয় পতাকা, পরবর্তীতে এটা নিয়ে এসেছেন। এবং আরেকটা প্রশ্ন মনে রাখবেন, জাতীয় প্রতীকের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? এটা 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে আমাদের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় কবি, জাতীয় যা কিছু আছে সবকিছু আমাদের 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংবিধানের। সো এটার সাথে সাথে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো একটা কাজ করবে। মোটামুটি ভাবে আশা করি যে একটা ব্যাপার থেকে একেবারে 8 থেকে 10টা ব্যাপার বা 8 থেকে 10টা প্রশ্ন আপনাদের পড়া হয়ে যাচ্ছে। আমরা সবসময়ের জন্য এটা চেষ্টা করি যে একটা প্রশ্ন দিয়ে যদি আপনাকে 1:10 বা 1:5ও পড়ানো যায়, 5টা প্রশ্ন যদি আমরা প্রত্যেকদিন পড়াই, আপনাকে যে গল্পের ছন্দে বা আপনাদেরকে যে টেকনিকের আকারে আমরা পড়িয়ে যাচ্ছি, এটাতে আপনি মনে করতে পারেন আপনাদের ঠিক কতটুকু উপকার পাচ্ছেন। আমি প্রত্যাশা করি যে আমাদের লাইভগুলো যারা দেখেন তাদের এই সময়টা বিফলে যায় না এবং এই সময়টা তারা প্রপার ইউটিলাইজ করতে পারছেন, এবং আশা করি সামনের দিনগুলোতে আপনারা প্রপার ভাবে কাজগুলো করতে পারবেন। সো আমাদের লাইভগুলো প্রত্যেকদিন দেখার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকদিন 11:30টায়, 3টা এবং রাত 8টা অথবা 7টার মধ্যে আমাদের লাইভগুলো থাকে। আপনারা যারা এখানে আমাদের নিয়মিত যারা দেখেন তারা তো মুখস্থ করে ফেলেছেন, তারপরে আবার বলে দিচ্ছি 11:30টায়, 3টা এবং 8টায় আমাদের লাইভগুলো থাকে। আপনারা চাইলে দেখতে পারেন। প্রত্যেকটা লাইভ আপনাদের জন্য উপকারী। যারা বিশেষ করে চাকরি পেতে চান, চাকরির জগতে যাদের বিচরণ আছে, তাদের জন্য প্রত্যেকটা লাইভ আমি গুরুত্বপূর্ণ মনে করব। আবার বলে দিচ্ছি আমাদের এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটা আপনারা যদি নিতে চান কেউ নিতে পারেন, এখন পর্যন্ত সময় আছে। এটা যে কোনো ভাবে আপনি সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের জাতীয় যে আমাদের এখানে আমাদের এখন বৃত্তাবলী নতুন করে আমরা পেজ আমাদের
নতুন বই যে আমাদের নেক্সট পেজ, এখান থেকে শুধুমাত্র এনটিআরসিএ রিলেটেড না, আমাদের যে কোনো বই আপনারা বাংলাদেশের যে কোনো বই এখানে পাবেন খুব সুলভ মূল্যে, অন্যান্য প্রকাশনী বা অন্যান্য অনলাইন পোর্টালের চেয়ে খুবই কম মূল্যে। আপনি যদি চান এই বইগুলো ক্রয় করে নিতে পারবেন আমাদের নেক্সট পেজ থেকে। ঠিক আছে, আমাদের নেক্সট পেজ থেকে। আচ্ছা স্যার, ক্লাসের সময় একটু বাড়িয়ে দেন। কেন ক্লাসের সময়কে বাড়িয়ে দিলে কি খুব ভালো হবে? আমরা তো চেষ্টা করি মোটামুটি 40 মিনিটের মধ্যে আপনাদের ক্লাসগুলো শেষ করার জন্য, কারণ এটার একটা সময় আছে। এভাবে তো পুরোপুরি যদি 2 ঘন্টা ক্লাস নিয়ে ফেলি তাহলে তো সমস্যা, তাই না? আমাদের কোর্সগুলোতে আপনারা ইন করতে পারেন, 2 ঘন্টার কোর্স, 2 ঘন্টা ক্লাস করবেন। আপনারা অনেকে আমাদের ক্লাস এখানে করেন, কোর্সে আছেন, ভর্তি আছেন, তারা মোটামুটি জানেন আমরা ঠিক কিভাবে পড়িয়ে থাকি আপনাদের জন্য। আপনার পত্রিকার কথা বলেছে একজন, আমরা চেষ্টা করব যদি পত্রিকার ক্লাস আবার দেওয়া যায় তবে অবশ্যই সেটা আমরা নিয়ে আসবো। আপনাদের কল্যাণার্থে বিদ্যাবাড়ি সবসময় কাজ করে যায় এবং বিদ্যাবাড়ি কাজ করে যাবে। সো এই বইটা আপনারা নেক্সট পেজ থেকে অর্ডার করে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো ভাবে বা কুরিয়ার করে আপনি বইটা নিতে পারেন খুব সহজেই। এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইট এখন আমরা নতুন দেখতে পাচ্ছেন, নেক্সট পেজ থেকে নেবেন, অথবা ফেসবুক নেক্সট পেজ আছে সেখান থেকে নিতে পারেন, অথবা ইউটিউবে নেক্সট পেজ আছে সেখান থেকেও আপনি বইটি সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আধা ঘন্টা না, আমরা 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করি, কারণ 1 ঘন্টা লেন্দি হয়ে যায়। হ্যাঁ, খুবই লেন্দি হয়ে যায়, আপনারা অনেকে বিরক্ত হয়ে যান, অনেকের মধ্যে বিরক্ত লেগে যায়। সো একেবারে বলা হয় যে 11th আওয়ার থাকতে, আপনাদের অ্যাক্টিভিটি থাকতে আমরা শেষ করার চেষ্টা করি। এটা আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো লাইভে। আল্লাহ হাফেজ।